ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। মঙ্গলবারে ভিডিওটা আসার কথা ছিল, কিন্তু আমার শরীর ভালো না থাকায় আমি ভিডিওটা করতে পারিনি। তো তোমাদের যেভাবে আমি বুঝিয়ে দিয়েছি, আশা করছি তোমরা সকলে সেইভাবে শুরু করে দিয়েছো। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, তো আমরা আমাদের ভেরি ফার্স্ট রিভিশন শুরু করে দেব। আজকে আমাদের আলো দিয়ে শুরু হবে। যতটা পারবো আমরা আজকে রিভিশন করব, বাকিটা পরের দিন করব। চেষ্টা করব 2 থেকে 3 দিনের মধ্যে প্রতিটা চ্যাপ্টারের রিভিশন শেষ করে ফেলা এবং ইম্পর্টেন্ট সাজেশন গুলো দেখে নেওয়া। তো আগের দিনই আমি তোমাদের বলেছিলাম সকলে একটা খাতা পেন নিয়ে বসবে, যাতে তোমাদের সুবিধা হয়। তো আশা করছি তোমরা সকলে একটা খাতা পেন নিয়ে বসে, তো একটা পাতলা খাতা হলেই হবে, কিংবা 10টা পেজ মতো যদি খাতার থেকে ছিঁড়ে কেউ স্ট্যাপেলও করে নাও, তাতেই আমাদের কিন্তু ভৌত বিজ্ঞান হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক না কেন, চলো শুরু করা যাক। তো আজ আমরা করব হচ্ছে আলো। তো আলো তোমরা সকলেই, আমি বড় ভিডিওতে তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি। 10-12টা ভিডিও আমি তোমাদের তখন বানিয়ে দিয়েছিলাম, একদম টু দি পয়েন্ট ভালো করে বুঝিয়ে পড়েছিলাম। ঠিক আছে, তো আজ আমরা দেখো ঠিক চোখের সামনে তোমাদের চেনা পরিচিত সবকিছু আছে, কিচ্ছু না, শুধু বোর্ডের দিকে তাকাও, ইম্পর্টেন্ট গুলো মার্ক করো। আর যদি মনে হয় স্ক্রিনশট নেবে নিতে পারো, কিন্তু ইম্পর্টেন্ট গুলো মার্ক করো। ঠিক আছে, সবার প্রথমে আসছে প্রতিফলনের সূত্র। এটাই আমি দুটো স্টার দিয়েছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিফলনের সূত্র তোমরা সকলেই জানো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এদের কোণের মান সমান। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে অবস্থান করে। ব্যাস, এটা সবাই আমরা জানি। এটা কিন্তু একটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, বা এটাতে 1 নম্বরও দিতে পারে। দুটো প্রতিফলনের সূত্র লিখলে তোমরা পেয়ে যেতে পারো 1 নম্বর। তারপরে ঠিক কালো কালিতে আমি লিখেছি, দেখো, কোন গোলকের অংশকে গোলীয় দর্পণ বলে, এটা সবাই জানো। দু প্রকার গোলীয় দর্পণ আছে, একটা উত্তল একটা অবতল। ব্যাস, এইবার যেটা হচ্ছে, এই যে দর্পণ, এই দর্পণের কি কি আমাদের জানতে হবে। মেরু জানতে হবে, বক্রতা ব্যাসার্ধ জানতে হবে, বক্রতা কেন্দ্র জানতে হবে, বক্রতা ব্যাসার্ধ জানতে হবে, প্রধান অক্ষ জানতে হবে, উন্মেষ জানতে হবে, মুখ্য ফোকাস আর ফোকাস দূরত্বটা জানতে হবে। এবার এই ছবিতে চলে আসে, এটা একটা লেন্স আমি এঁকেছি। এই লেন্সের এই যে পোলের যে বিন্দুটা, এটাকে আমরা বলছি হচ্ছে মেরু। ঠিক আছে, আর এই যে যে আমাদের যে ব্যাসার্ধটা, মানে যে বিন্দুটা থেকে গোলকের অংশটা কেটে নেওয়া হয়েছে, সেই পয়েন্টটাকে আমরা বলছি হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা ব্যাসার্ধ কোনটা, এই বিন্দু থেকে এই পর্যন্ত এইটুকুই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এই যে সিটা দেখো, সিটা হচ্ছে বক্রতা কেন্দ্র, আর এখান থেকে এইটুকুই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তারপরে কি আছে, প্রধান অক্ষ। প্রধান অক্ষ কোনটা, এই যে বরাবর যে অক্ষটা চলে গেছে, সেটাকে আমরা বলে দিই প্রধান অক্ষ। অর্থাৎ আমাদের বক্রতা কেন্দ্র ও মেরু বরাবর যে রেখাটা চলে গেছে, সেটা হচ্ছে প্রধান অক্ষ। উন্মেষ কি, এই যে গোলকের যে অংশটা কেটে নেওয়া হয়েছে, এটাকেই আমরা বলে থাকি উন্মেষ। এবার হচ্ছে মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস হচ্ছে, দেখো, মুখ্য ফোকাস হচ্ছে এই অর্ধেকটা, মানে এইরকম একটা বিন্দু, যেখানে কি হয়, উত্তল লেন্সে ওখান থেকে আমরা অপসারী ফেনোমেনাটা দেখতে পাই, আর অবতল লেন্সে অভিসারী ফেনোমেনাটা দেখতে পাই। লেন্স বলছি, সরি, দর্পণে এটা দেখতে পাই, সেই বিন্দুটাকে আমরা বলছি ফোকাস। এটা হচ্ছে মুখ্য ফোকাস, আর ফোকাস থেকে এই পোল পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা বলছি ফোকাস দূরত্ব। ব্যাস, হয়ে গেল। এইবার দেখো, অবতল দর্পণে অভিসারী হয়। অভিসারী মানে হচ্ছে এমন একটা বিন্দু যেখানে থেকে আলোগুলি মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, এটা হচ্ছে অভিসারী বিন্দু। আর উত্তল লেন্সে অপসারী। উত্তল দর্পণ, এখানে লেখা আছে দর্পণ, উত্তলের জন্য অপসারী। অপসারী কেন, দেখে মনে হয় যে ওই বিন্দু থেকে আলোগুলি নিঃসৃত হচ্ছে, কিন্তু আদৌ সেটা কোনো এক্সিস্ট করে না। এই গেল। এবার বলছে উপাক্ষীয় রশ্মিটা কি, যে সকল রশ্মি গোলকের দর্পণের সঙ্গে ক্ষুদ্র কোণ এবং মেরুর কাছাকাছি আপতিত হয়। মানে গোলকের যে দর্পণ, এই দর্পণের সঙ্গে ক্ষুদ্র কোণ এবং মেরুর কাছাকাছি আপতিত হয়। যেহেতু এটা অনেক ছোট, সেই জন্য আমরা এই সবগুলোকে উপাক্ষীয় রশ্মি বলে থাকি। মেরুর কাছাকাছি যখন প্রতিফলিত হয়, তখন সেটাকে আমরা বলে থাকি উপাক্ষীয় রশ্মি। এটা
লেস ইম্পর্টেন্ট, কিন্তু স্টার দেয়া এটা খুব ইম্পর্টেন্ট, এটা 1 নম্বরে প্রশ্নে আসতে পারে। এইবার দেখো চিত্র, দেখো চিত্রটা কিরকম। এই আমাদের দর্পণের ক্ষেত্রে এই দুটো চিত্রই লাগে, এই অবতল দর্পণের এই দুটো চিত্রই লাগে। একটা কি, অবতল দর্পণে সৎ সমশিষ্ট বিবর্ধিত বস্তু হচ্ছে এফ আর পি এর মধ্যে আছে, এই হচ্ছে সেই চিত্র যেখানে কি হচ্ছে, সৎ সমশিষ্ট আর অসৎ সমশিষ্ট আর বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হচ্ছে। দেখো এখানে একটা বস্তু রাখা, এটা ফোকাস আর এটা পোল, এর মধ্যে একটা বস্তু রেখেছি। একটা কি হচ্ছে, এই গোলীয় দর্পণে বাড়ি খেয়ে আমাদের ইয়ে বরাবর চলে যাচ্ছে, বক্রতা কেন্দ্র বরাবর চলে যাচ্ছে। আর একটা দেখো সরাসরি পোল, এই পোলে বাড়ি খেয়ে পাশ থেকে বেরিয়ে যাচ্ছে। চিত্র আঁকার নিয়ম আমি তোমাদের বলে দিয়েছিলাম কি কি লাগে। যে কোনো দুটো বিন্দু নিয়ে একটা প্রধান অক্ষ সমান্তরাল নিতে পারি, একটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে সেরকম একটা নিতে পারি, আর একটা ফোকাস দিয়ে যাবে সেরকম একটা নিতে পারি। ঠিক আছে, এইটা তোমরা মনে আছে আশা করছি। এটা সব ডটেড লাইন, ডটেড লাইন এটাও, এটাও যেমন ডটেড এটাও ডটেড। এইখানে হচ্ছে লেন্সের দর্পণের উল্টো দিকে প্রতিবিম্ব, তাই এটা যেদিকে মাথা ছিল সেদিকেই মাথা হচ্ছে বলে অসৎ, সমশিষ্য মানে আর হচ্ছে সাইজে বড় তাই। ঠিক অবতল দর্পণে আর একটা দেখো, সদ অবশিষ্ট বিবর্ধিত। ঠিক আছে, সদ অবশিষ্ট বিবর্ধিত এটা কি, এই ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে রাখলাম। একটা দেখো এখান থেকে সরাসরি বক্রতা আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে গেছে, আর এটা সরাসরি এখান থেকে বাড়ি খেয়ে দেখো ফোকাস দিয়ে বেরিয়ে গেছে, ফলে এর মাথা নিচের দিকে পা উপরের দিকে চলে গেছে, তাই এটা সদ অবশিষ্ট আর বিবর্ধিত হচ্ছে। এই হচ্ছে আমাদের দর্পণ। ঠিক আছে, আর একটা যেটা মেন জিনিস সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু টু এফ এর প্রমাণ। এটা কিন্তু ভিবিআর, এটা 3টে স্টার। তাহলে এখান থেকে পড়তে হবে আর ইজ ইকুয়াল টু টু এফ, এই প্রমাণটা আমি করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, তোমরা জাস্ট করে নেবে। সবকিছু রিভিশন ক্লাসে করানো সম্ভব হবে না, যেটুকু করানো সম্ভব হবে আমি করিয়ে দেবো। ঠিক আছে, ডাউট কারোর থাকার কথা নেই, কারণ আমার থেকে আস্তে আস্তে ভৌত বিজ্ঞান পৃথিবীতে কেউ পড়াবে না, অন্তত এই মাধ্যমিকের সিলেবাস। এটা তোমাদের 11-12 এর 10 গুণ বই, সেটা তোমাদের এই টাইম লিমিটের থেকেও কম সময়ের মধ্যে শেষ করতে হবে। সেখানে এই বইটা ভেঙে 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 একেবারে টুকরো টুকরো করে নিয়েছি। ঠিক আছে, ফলে অসুবিধার কিছু নেই। তো এই প্রমাণটা তোমরা দেখে নেবে, যেখানে আছে বইয়েও আছে। যদি বুঝতে অসুবিধা, ভিডিওটা আরেকবার দেখে নেবে। তারপরে যদি অসুবিধা, লাস্ট রিভিশনে, র্যাপিড রিভিশনে আমি তোমাদের এই ধরনের জিনিসগুলোই সব সমাধান করে দেবো। মেন মেন জিনিসগুলো যেগুলো অঙ্ক কষে বা ক্যালকুলেশন করে করার দরকার, সেই জিনিসগুলো আমি তোমাদের করিয়ে দেবো। এখন এটা ম্যাক্সিমামটাই তোমাদের থিওরি রিভিশন, আর মেন যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোর উপর রিভিশন দেবো। এই একটা পেজ থেকে কিন্তু তোমরা আলো 14 নাম্বারের মধ্যে 2-3 নাম্বার পেয়েই যেতে পারো। তো এই জায়গাটা ভালো করে দেখবে। আমি বোর্ডটা মুছে দিয়ে পরের পার্টে চলে যাচ্ছি। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রতিসরাঙ্ক বা প্রতিসরণ সম্পর্কে আমরা জেনে নিই। তোমরা সকলেই জানো আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখনই প্রবেশ করে তখন আলোর প্রতিসরণ সম্পন্ন হয়। অর্থাৎ মাধ্যম কটা আমরা জানি, লঘু, ঘন আর শূন্য মাধ্যম। শূন্য মাধ্যম বলতে মহাকাশ, আর লঘু ঘন মাধ্যম বলতে তোমরা জানো যে ঘন মাধ্যমে কাঁচটা ঘন মাধ্যম আর বাতাসটা লঘু মাধ্যম। ঠিক আছে, তো আর কমেন্টে তোমরা বলো যে এই লঘু মানে বাতাসটা লঘু মাধ্যম আর কাঁচটা ঘন মাধ্যম, এটা তোমরা কি করে বুঝবে যে এটা ঘন এটা লঘু, এটা কি জন্য এটাকে ঘন মাধ্যম বা লঘু মাধ্যম বলা হয়, সেটা তোমরা কমেন্টে লেখো। আমি ওটা লিখে দিইনি, আমি পরের দিন তোমাদের বলবো যদি তোমরা কেউ না বলতে পারো। তো প্রতিসরণ থেকে দেখো, প্রতিসরণটা কি জিনিস। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোর সঞ্চালনের ফলে আলোর যা যা বেঁকে যায় সেটাকেই আমরা বলি হচ্ছে আলোর প্রতিসরণ। আর একটা জিনিস যেটা সবার মনে রাখা দরকার সেটা হচ্ছে লঘক আর ঘলদু। অর্থাৎ লঘু থেকে ঘন মাধ্যমে এলে অবিলম্ব কাছে চলে আসে, আর ঘন থেকে লঘু মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে চলে যায়। ঠিক আছে, এই হচ্ছে লগক আর ঘলদুর কনসেপ্টটা, এটা আমি তোমাদের বড় ভিডিওতে বলেছিলাম আগে।
একটা মেন কনসেপ্ট, এটা মনে রাখলে সব হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো প্রতিসরণের সূত্র। প্রতিসরণের সূত্র দ্বিতীয় সূত্রটা আমি লিখেছি। প্রথম সূত্রটা তোমরা জানো যে আগেরটা প্রতিফলিত ছিল, এটা আপতিত রশ্মি এবং প্রতিসারিত রশ্মি কোণের মান আর অবিলম্বের সাথে একই লম্বভাবে যেটা করে সেই সূত্রটা সেম আছে, কোণের মান সমান সেম আছে। এইখানে দেখো দ্বিতীয় যে সূত্রটা, আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক, এই ধ্রুবকের মানটা নির্ভর করে মাধ্যম এর প্রকৃতি আর আপতিত আলোর বর্ণের উপরে। এই সূত্রটাকে কিন্তু স্নেলের সূত্র বলে। আর এই স্নেলের সূত্র কোনটা? সাইন আই বাই সাইন আর ইজিক্যাল টু মিউ। এই মিউ ধ্রুবকটি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর উলম্বভাবে আপতিত আলোক রশ্মির ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয়? উলম্ব মানে হচ্ছে মান হয়ে যাবে 0 ডিগ্রি, তাহলে সাইন 0 বাই আবার বেরিয়ে যাবে সাইন 0 সমান সমান 0 হয়ে যাবে। ঠিক আছে, ফলে এইটা কিন্তু তখন প্রযোজ্য নয়। কিংবা এখানে ধরো তুমি সাইন 45 বা যাই নাও না কেন, তখন কিন্তু আসবে, কিন্তু 0 হয়ে গেলে কিন্তু সেটা প্রযোজ্য হবে না। তাই এইখানে এইবার যে মেন জিনিসগুলো, এখানে আলোর বেগ এর সমীকরণটা কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য, পরম প্রতিসরাঙ্কটা বলে দিয়েছি শূন্য মাধ্যমে আলোর বেগ বাই যে মাধ্যমে বস্তুটা থাকবে সেই মাধ্যমের আলোর বেগ। কৌণিক চ্যুতিটা কি? কৌণিক চ্যুতিটা দেখো, আই যখন বড় আর যখন ছোট তখন আই মাইনাস আর হবে কৌণিক চ্যুতি, আর আর যখন বড় আই মাইনাস ছোট তখন আর মাইনাস আই হবে কৌণিক চ্যুতি। ঠিক আছে, কাঁচের স্ল্যাব ও প্রিজমের প্রতিসরণের প্রমাণ ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রতি বছরের জন্য এই কোশ্চেন দুটো ইম্পর্টেন্ট। যে কোনো একটা অল্টারনেটিভ করে আসে বা নাও আসতে পারে, কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, এই দুটো করতেই হবে। এইটার কিন্তু কোনো ছাড় নেই। কেউ ভুল করেও ভেবো না যে এই প্রশ্নটা ছেড়ে চলে যাবো। ঠিক আছে, 3 নম্বরের প্রশ্ন এখান থেকে দুটো তিনটে মনে হয় লিখতে হবে, যখন কোশ্চেন প্যাটার্নের সময় তোমাদের দিয়েছিলাম। কোনো বড় প্রশ্ন ছাড়বে না, আমি যা যা বলছি দ্বিত করে যাও, সব কমন পাবে, কিচ্ছু বাদ নেই। সাজেশন মানে শুধু শর্টকাট না, সাজেশন মানে এতটা পড়তে হবে, এতটা ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে যাতে তার বাইরে থেকে পরীক্ষা না আসে। আমি ইতিহাসের টিচার, আমি তোমাকে দুটো 8 নম্বরের প্রশ্ন দিয়ে বললাম এই দুটোর মধ্যে একটা আসবে, এটা কিন্তু বোকাম। আমি তোমাকে 10টা প্রশ্ন দিয়ে বললাম এর মধ্যে দুটো আসবে, একটা লিখতে হবে, সেটা তুমি পারবে। তোমাকে 100 পেতে গেলে তোমাকে 300 নম্বরের প্রিপারেশন নিতে হবে মিনিমাম, তাহলে গিয়ে তুমি 100 নাম্বার পাবে। তুমি যদি ভাবো আমি 100 নাম্বার করে 100 পাবো, সেটা কিন্তু কখনো সম্ভব না। তাই যা যা বলছি সেটা করো। আর প্রিজমের চ্যুতি সংক্রান্ত অঙ্ক, তাহলে খাতায় তোমরা নিশ্চয়ই লিখেছো প্রতিফলনের জন্য কত কি কি পড়তে হবে, প্রতিসরণের জন্য কি কি পড়তে হবে। আশা করছি এখানে বেশি কিছু আর বোঝার নেই, হয়ে গেছে। এই প্রমাণ দুটো করবে, না বুঝতে পারলে আমার ভিডিও দেখবে, ভিডিওতে না বুঝতে পারলে পরে যখন আমি র্যাপিড আবার রিভিশন নেব তখন আমি এই ধরনের জিনিসপত্রগুলো রিভিশন নেব। আলো ধরে প্রিজম, তারপরে স্ল্যাব, আগে যেটা বললাম আর ইকুয়াল টু 2f, এই ধরনের যত প্রমাণ আছে যেগুলো 3 নম্বরের প্রশ্নের মধ্যে আসতে পারে আমি সেগুলো করাবো। ঠিক আছে, এইরকম ভাবে হবে কিন্তু ক্লাসটা। এখন শুধু থিওরিটিক্যাল বেসের উপরে যাব, মেন মেন জিনিসগুলো আমি বলে দেবো, সেইগুলো তোমাদের পড়ে নিতে হবে। আমি একবার পড়িয়ে দিয়েছি, আমার দায়িত্ব একটা রিভিশন দেয়া, র্যাপিড রিভিশন দেওয়ানোর পরে যদি আমি সময় পাই বা কিছু থাকে, যেহেতু আমাদের কোর্সটা 4 মাস পরে শুরু হয়েছে, সেটা জন্য আমরা এই বছর কিছু করতে পারছি না, কিন্তু আমি কিন্তু তোমাদের ডিটেইলিং জিনিসপত্রগুলো সব করিয়ে দিয়েছি, যেটা করলে আর কখনো কিচ্ছু আটকাবে না। তারপরেও আমি তোমাদের একটা সাজেশন প্লাস র্যাপিড রিভিশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আশা করছি প্রতিসরণ হয়ে গেল। এবার আমরা ঝট করে আজকে লেন্সটা দেখে শেষ করব। ঠিক আছে, তো এটা আশা করছি খাতায় সবাই নোট ডাউন করে রেখেছো। আমি বোর্ডটা মুছে লেন্সটা শুরু করবো। তো চলো এবার আমরা দেখি লেন্স। লেন্স তোমরা সবাই জানো, দর্পণ যেমন একটা গোলকের অংশ ছিল, লেন্স তেমন দুটো গোলকের অংশ মিলে একটা লেন্স হয়। দুই প্রকার লেন্স হয়, উত্তল, অভিসারী
এইটা, আর অবতল বা অপসারী এইটা। এই ধরনের বিষয় হচ্ছে লেন্স। আর কি দেখতে হবে? ফোকাস কাকে বলে দেখবো, ফোকাস তল কি, ব্যবহার দেখবো, অভিসারী অপসারী ক্রিয়াটা দেখতে দেখে রাখবো। এখানে ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবহার। এখান থেকে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বেশি হচ্ছে ব্যবহার। লেন্সের ব্যবহার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এইখানে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। স্টার যেটাই দিচ্ছি সেটা খুবই ইম্পর্টেন্ট, আর স্টার যেগুলো না দিয়ে ডাইরেক্ট দিচ্ছি সেগুলো তার থেকে কম ইম্পর্টেন্ট। একটা স্টার, দুটো স্টার, তেমন একটা টিক দুটো টিক, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা আমি তোমাদের চার্ট করে বলে দিয়েছিলাম, এখানে যেটাই লেখা আছে, বস্তু, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের প্রকৃতি। দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে অসীমে থাকলে ফোকাস তলে বস্তুর অবস্থান ইয়ে বস্তু যদি অসীমে থাকে, ফোকাস তলে প্রতিবিম্বের অবস্থান হবে, প্রতিবিম্বের প্রকৃতি হবে সৎ, অবশিষ্ট, অতিমাত্রায় সংকুচিত। 2f এর বাইরে হলে f এবং 2f এর মধ্যে অবস্থান করবে, সৎ, অবশিষ্ট এবং সংকুচিত। 2f এ থাকলে 2f এই হবে, সৎ অবশিষ্ট কিন্তু সমান হবে। 2f ও f এর মধ্যে থাকলে 2f এর বাইরে হবে, সৎ অবশিষ্ট বিবর্ধিত হবে। 2f এ থাকলে f এ থাকলে অসীমে তৈরি হবে, সৎ অবশিষ্ট অতিমাত্রায় বিবর্ধিত হবে। উত্তল লেন্সের ব্যতিক্রম কি, f আর o, অর্থাৎ এই দুটোর মাঝখানে যদি এখানে কোনো প্রতিবিম্ব থাকে তাহলে কি হবে, এই একই দিকে তৈরি হবে, ফোকাসের বাইরে এখানে প্রতিবিম্বটা তৈরি হবে। এই প্রতিবিম্বটা কি হবে, অসৎ হবে, সমশিষ্ট হবে এবং আকারে বড় হবে, বিবর্ধিত হবে। আর এই যে গুণটা উত্তল লেন্সের, এই গুণটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ম্যাগনিফাইং গ্লাসটা ব্যবহার মানে বানিয়েছি। তাহলে ম্যাগনিফাইং গ্লাস লেন্সের কোন তত্ত্ব বা কোন জায়গায় প্রতিবিম্ব রেখে আমরা বানিয়েছি, ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে যদি কোনো বস্তুকে রাখি তাহলে সেই বস্তু একই দিকে প্রতিবিম্ব তৈরি হবে, অসৎ, সমশিষ্ট এবং বিবর্ধিত। এইবার অবতল লেন্সের একটা মাত্রই জিনিস লাগে, এফ আর ও এর মাঝখানে যদি প্রতিবিম্ব রাখো একই দিকে তৈরি হবে, অসৎ, সমশিষ্ট, বিবর্ধিত। খুব ইম্পর্টেন্ট। প্রতিটা ছবি আসতে পারে, প্রতিটা থেকে প্রশ্ন আসতে পারে। তোমাকে পরীক্ষায় এমন ভাবে দিয়েছে, ধরো একটি উত্তল লেন্স নাও, যার প্রতিবিম্ব 25 মিটার দূরে 2f এ বর্তমান, তাহলে সেই লেন্সের বস্তুর অবস্থান কোথায় আছে এবং লেন্স থেকে তার দূরত্ব কত। তাহলে বস্তু যদি 2f এ হয়, প্রতিবিম্ব যদি 2f এ হয়, বস্তুও তাহলে 2f এ থাকবে। কত দূরে, 25 মিটার বলেছে, তাহলে ওরও কিন্তু 25 মিটার দূরেই থাকবে। বস্তুর আকার, আকৃতি সব কিন্তু একই থাকবে। সেটাই প্রশ্ন, এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। 1 2 3 4 5 6 7, এই 7টা ট্রিপল স্টার কেন, 5 স্টার দিয়ে না। প্রতিটা ছবি 2 থেকে 3 বার বাড়িতে এঁকে এঁকে প্র্যাকটিস করবে, প্রকৃতি চোখ বন্ধ করে। তাহলে বস্তু আছে এঁকে, তাহলে প্রতিবিম্ব হয়ে যাবে অসীমে। অসীমে হলে কি হয়, অসীমে হলে হয়ে যাবে আমাদের অসৎ, বিবর্ধিত এবং অবশিষ্ট। অসীমে সৎ, অবশিষ্ট এবং এইভাবে মনে রাখবে এই জিনিসটা, ঠিক আছে। আর একটা যে জিনিস সেটা হচ্ছে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন। প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে প্রতিবিম্বের রৈখিক বিবর্তন বলে। যদি এম, এটাকে এম দিয়ে ডিনোট করি, এম যদি বড় হয় তাহলে প্রতিবিম্বের সাইজ বড়, এম যদি ছোট হয় তাহলে প্রতিবিম্বের সাইজ ছোট। আর এম ইজ ইকুয়ালস টু 1 হলে প্রতিবিম্ব আর বস্তু সমান। ঠিক আছে, এটার থেকে এই বোঝাচ্ছে। এইবার আর ইম্পর্টেন্ট জিনিস যেগুলো লেন্স চেনার উপায়, তারা স্টার দিয়েছি, দিতেই পারে। চোখের কাজ জাস্ট রিডিং পড়ে রাখবে, বায়োলজিতেও তোমাদের আছে, যে কোনো এক জায়গায় ভালো করে পড়লে আরেক জায়গায় হয়ে যাবে, তাই এটা একটা মাত্র স্টার দিয়েছি। চোখের ত্রুটি, চোখের ত্রুটিও বায়োলজিতে আছে, কিন্তু এই ত্রুটি থেকে প্রশ্ন হয়, মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া। দীর্ঘদৃষ্টি, হ্রস্বদৃষ্টি খুব গুলিয়ে দেবে কিন্তু। মায়োপিয়া পড়বে, হাইপারমেট্রোপিয়া পড়বে, নিকটবর্তী ত্রুটি, দূরবর্তী ত্রুটির সাথে হ্রস্বদৃষ্টি আর দীর্ঘদৃষ্টি, এই
6টা টার্ম এরকম ভাবে খেলবে যাতে কোনো অসুবিধা হয় না। কি লেন্স ব্যবহার করা হয়, ত্রুটির ছবি আঁকবে, লেন্স দিয়ে ছবি আঁকবে, এই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কিন্তু পরীক্ষায় আসতে পারে, ভালো প্রশ্ন হলে এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। আর পাতলা লেন্স কি এইটা জাস্ট একটু দেখে নিন। তাহলে প্রতিসরণ করলাম, প্রতিফলন করলাম, লেন্স করলাম, দর্পণ করলাম, আজকে এইটুকুই, বাকিটা পরে। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে যে স্যার আলো থেকে কি কি করবো, কেন তোমাদের আলোটা আগে পড়তে বলেছিলাম। তোমরা একেবারে ফ্লুয়েন্টলি রিভাইজ দিয়ে নিয়েছো একবার আলো। আলো আমি বলে দিচ্ছি কি কি পড়তে হবে, তোমরা সব বুঝে গেলে, তোমাদের সব পড়া আছে, চোখ বন্ধ করে মনে করলে হয়ে গেল। এরপরে আশা করছি রিভিশন হিসেবে তোমাদের যেভাবে বলেছিলাম তাহলে তোমাদের চলতড়িৎ জৈব রসায়নও হয়ে গেছে। তোমরা গ্যাসটা শুরু করে দাও, এবার এই 4টে চ্যাপ্টার শুরু করে দাও। শেষ হয়ে গেলে তোমরা তোমাদের মতো যেটা খুশি ধরো আর করো, ধরো আর করো। যেমন পরমাণুর আকার ফাকার আছে, তারপরে ওই তাপ সংক্রান্ত ঘটনাবলী, এই দুটোই তো চ্যাপ্টার। আর হচ্ছে তোমার ওই ইয়ে বা প্রথমের ওই চ্যাপ্টারটা, এই 3টে চ্যাপ্টার আস্তে আস্তে এই দুদিনে পড়া হয়ে যাবে। 3টে চ্যাপ্টার দুদিনে পড়ে ফেলে রাসায়নিক গণনাটা আমি করিয়ে দেবো, তখন তোমরা আবার রিভিশনে ঢুকে যাও, আবার রিভিশন দেওয়া শুরু করো। যাদের হয়ে গেছে এই 4টে চ্যাপ্টার, তারা বাকি যে 3টে চ্যাপ্টার আছে শুরু করে দাও। প্রথম চ্যাপ্টার পরিবেশ, তারপরের চ্যাপ্টার হচ্ছে আমাদের ওর নামটা কি, তাপ সংক্রান্ত ঘটনাবলী, আর হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, ওটা কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পরমাণুর নিউক্লিয়াসটা। ঠিক আছে, এই 3টে তোমরা শুরু করে দাও, আগে পরমাণুর নিউক্লিয়াসটা, তারপরে তাপ, তারপরে প্রথম চ্যাপ্টারটা পড়ো। এইভাবে পড়ে শুরু করতে লাগো। যাদের এইগুলো হয়ে গেছে তারা আমার সাথে এই রিভিশনে যুক্ত হও, তাহলে দেখবে খুব ভালো। ঠিক আছে, তো আশা করছি তোমাদের এই রিভিশন প্লাস সাজেশন এই জিনিসটাই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও। সামনে পরীক্ষা আসছে, এই সাজেশনটা পেলে হয়তো বা এই রিভিশনটা দিলে হয়তো অনেকের উপকার হবে। সবার কথা ভাবো, তোমারও ভালো হবে, সকলের ভালো হবে। পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তার জন্য আমি আছি, তোমরা শুধু পড়ো। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রতিনিয়ত আপডেট পেলে তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখো। আর তোমাদের ছোট ভাই যারা 9 থেকে 10-এ উঠবে, আর পরীক্ষা আর কদিন পরে ফাইনাল, তারপরে যখন 10-এ উঠবে, তাদের কাছেও এই চ্যানেলটা তোমরা ছড়িয়ে দিও, এটাই আমাদের আশা। আমাদের পরিবারটা যাতে আরো বড় হয়। ভালো থেকো, সুস্থ থেকো, সামনে পরীক্ষা, শীতকাল, নিজেদেরকে যথাসম্ভব সুস্থ রাখতে হবে, সেই চেষ্টাটা করো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন আলোর পরের পার্টের রিভিশন উইথ সাজেশন নিয়ে। থ্যাংক ইউ।